আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। দেখতে দেখতে আমরা মাস্টার ক্লাসের একেবারে অন্তে চলে এসেছি। আজকের আমাদের মাস্টার ক্লাসটা হচ্ছে অধ্যায় 11 পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্র নিয়ে, যেখানে আমরা ভার্সিটি মাস্টার ক্লাসের একেবারে শেষের অধ্যায় অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান নিয়ে আলোচনা করব। হ্যাঁ, জ্যোতির্বিজ্ঞান থেকে প্রশ্ন রিসেন্ট ইয়ার্সে আসাটা খুব একটা বেড়ে গেছে। এখান থেকে প্রশ্নগুলো ম্যাথমেটিক্যাল যেমন আসে, ঠিক তেমনি থিওরিটিক্যাল প্রশ্নও আসে। তাই এই পর্যন্ত যত ধরনের প্রশ্ন এখানে এসেছে, প্রত্যেকটার থিওরি আমরা এখানে দেখব, এবং সেই থিওরির উপর ডিপেন্ড করে প্রশ্নগুলো কিভাবে আসছে সেগুলোও কিন্তু আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। একটা বিষয় মাথায় রাখতে হবে, মাস্টার ক্লাস করে তুমি এই পর্যন্ত বুঝতে পেরেছো মাস্টার ক্লাসে আমরা প্রশ্নগুলোকে যেমন সমাধান করি, ঠিক সে কিভাবে কিভাবে আমরা সমাধান করলে ব্যাপারগুলো সহজ হয়ে যায় এটাও কিন্তু আমরা বুঝে নেই। কিন্তু মাথায় রাখতে হবে, তোমার তারপরও থিওরি বোঝা নিয়ে, এই জিনিসগুলো নিয়ে যখনই তো কোনো ধরনের ডাউটস হবে, তুমি অবশ্যই তোমার অ্যাকাউন্টে যে কিউএনএ সেশনে জানাতে পারো। তোমার অফলাইন এবং অনলাইন ক্লাসের মধ্যে যখন কিনা পড়ানো হচ্ছে, সেই ক্ষেত্রেও দেখবে থিওরির উপর বেশি ফোকাস দিয়ে তারপরে বিভিন্ন রকম ম্যাথে যাওয়া হচ্ছে। কিন্তু মাস্টার ক্লাসে আমরা কোশ্চেন ব্যাংকের সবগুলোই ডিটেলে সলভ করব, থিওরি যখন যতটুকু প্রয়োজন হয় সেটা দেখিয়ে। তাহলে আর দেরি করছি না, চলো আমরা ক্লাসটা শুরু করে ফেলি। সবার প্রথম, মাস্টার ক্লাসটা করবার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে কোন কোন টপিকগুলো মূলত এখানে আছে, বিশেষ করে এখান থেকে প্রশ্ন আসছে। তার মধ্যে প্রথম টপিকটা হচ্ছে কৃষ্ণ বিবরের ব্যাসার্ধ। অর্থাৎ আমরা এই কৃষ্ণ বিবর বলতে ইংলিশে বললে ওয়ার্ডটা আমাদের জন্য বেশি পরিচিত হয়, ব্ল্যাক হোলের কথা আমরা সবাই শুনেছি। সেই ব্ল্যাক হোলের ব্যাসার্ধ বা ব্ল্যাক হোলের ব্যাসার্ধের আরেকটা নাম শোয়ার্টশিল্ড রেডিয়াস, সেটা নিয়ে আমরা পড়াশোনা করব। তো সেইখান থেকে প্রশ্ন কিন্তু সব সময় দেখতে পাচ্ছি ম্যাথমেটিক্যালি সবচেয়ে বেশি আসছে। দ্বিতীয়ত যে টপিকটা, সেখানে আমরা হাবলের নীতি নিয়ে কথা বলবো। হাবেলের নীতির এই কনসেপ্ট থেকে আমরা বুঝতে পারবো হাবেলের নীতি থেকে কিভাবে আমাদের এই মহাবিশ্বটা সম্প্রসারণশীল, এবং সেই ক্ষেত্রে ব্লু শিফটিং, রেড শিফটিং, এগুলোর মাধ্যমে আমরা বুঝবো যে রেড শিফটিং যখন হচ্ছে তখন কিনা কোনো ধরনের নক্ষত্র যেখান থেকে আলো আসছিল সেটা কি দূরে সরে যাচ্ছে, নাকি ব্লু শিফটিং এর জন্য সেটা কাছে চলে আসছে। এই ধরনের কনসেপ্ট এখানে কাজ করবে। তৃতীয়ত, আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন, বিশেষ করে থিওরিটিক্যাল প্রশ্নগুলো কোথা থেকে আসছে, এমসিকিউ গুলো কেমন হয়, এগুলো আমরা বোঝার চেষ্টা করব। তিনটা বিষয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই তিনটা নিয়ে আমরা আলোচনা করব। এবং এখন পর্যন্ত শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18-19-এর দিকে এখান থেকে এমসিকিউ, এরপরে 20-21 সেখানেও যেমন এমসিকিউ এসছে, রিটেনের মধ্যে শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় জেএনইউতে এখান থেকে রিটেন প্রশ্নটা এসছে। তাহলে এখান থেকে রিটেন প্রশ্ন শুধু একটা বিশ্ববিদ্যালয়ে এসছে, এবং সেটার মধ্যে তুমি দেখতে পাবে সেখানে দুটো কনসেপ্টের ব্যাপারে দেওয়া আছে। একটা হচ্ছে গিয়ে ব্ল্যাক হোলের ব্যাপারে, বা আমরা যদি বলতাম কৃষ্ণ বিবর, সেই কৃষ্ণ বিবর বলতে তুমি কি বোঝো এইটা নিয়ে তোমাকে লিখতে বলেছে। এবং আরেকটা হচ্ছে গিয়ে গডস পার্টিকেল বা গড পার্টিকেল, যেটাকে আমরা হিগস বোসন কণাও বলে থাকি। সো ওইটাকে বাংলায় যদি আমরা লিখতাম, সেটা ছিল ঈশ্বর কণা। সেই ঈশ্বর কণা নিয়েও তোমাকে লিখতে বলেছে তোমার মতো করে। তাহলে এটা থিওরিটিক্যাল একটা প্রশ্ন, রিটেনের মধ্যে তুমি যতটুকু জানো সেটার ব্যাপারে প্রিসাইজ লিখে যাবে। এবং তুমি সবচেয়ে বড় কথা, পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের চ্যাপ্টার 10-এও কিন্তু দেখে এসেছো যে আমরা মুক্তি বেগ নিয়ে যখন পড়াশোনা করেছিলাম, একটা জায়গায় যখন কিনা গ্রহ মানে নক্ষত্রটা খুব ছোট পর্যায়ে চলে এসেছে এবং এমন একটা ব্যাসার্ধ পেয়েছে সেখান থেকে আলো পর্যন্ত আসতে পারছে না, আমরা যেটাকে কথায় বলে থাকি যে ফোটন পর্যন্ত সেখান থেকে বের হতে পারছে না, তার মধ্যাকর্ষণ শক্তি এতটা বৃদ্ধি পেয়ে গেছে, তাই তখন সে অংশটাকে আমরা কালো দেখতে পাই। এবং সেখান থেকে এই ব্ল্যাক হোলের আরো ডিটেলস ব্যাপারগুলো এই জায়গাটায় চলে এসেছে। তো তুমি তোমার মতো করে এই জায়গাটায় রিটেনের প্রশ্নগুলোতে কিন্তু থিওরিটিক্যাল প্রশ্ন লিখে আসতে পারতে। সো রিটেনের জন্য কিভাবে প্রিপারেশন নিবে তুমি ব্যাপারটা বুঝেছো, এবং সেখান থেকে তোমার সামনের পরীক্ষার জন্য ধূমকেতু, উল্কা, শ্বেত বামন, এই ধরনের যত ধরনের কনসেপ্ট আছে সেগুলোর ব্যাপারেও কিন্তু ভালো করে পড়তে পারো, যাতে কিনা রিটেনে আসলে তুমি পারো। সো থিওরিটিক্যাল কনসেপ্টের উপর এই চ্যাপ্টারের জন্য ভালো দক্ষতা থাকতে হবে। এরপরে আমরা যখন সামনে প্রশ্নের দিকে যাব, তখন আমরা বুঝতে পারবো যে এই প্রশ্নগুলো কোথায় কোথায় সবচেয়ে বেশি পরিমাণে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছে, আমাদের জিএসটি অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আসছে, জাহাঙ্গীরনগর, চিটাগাং ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটিতেও কিন্তু দুবার আমরা আসতে দেখেছি। এবং রিটার্নের ব্যাপারটা মনে থাকার কথা, এটা শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রশ্নটা এসেছে, ঠিক আছে? তাহলে এই প্রশ্নগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা আমাদের জন্য একটা অপরচুনিটি যে চ্যাপ্টারটার দিকে যদি আমরা একবার মনোযোগ সহকারে পড়ে ফেলি, তাহলে ব্যাপারগুলো আমাদের মাথায় একেবারে গেঁথে যাবে। সেখানে ও রকেট সায়েন্সের মতো অতিরিক্ত কঠিন কিছুই নেই।
আচ্ছা, সবার প্রথম যে কনসেপ্টটা নিয়ে আমরা অ্যাটলিস্ট থিওরির ছোট্ট একটা পার্ট পড়বো যাতে এখান থেকে আসা ম্যাথ গুলো আমরা করতে পারি, সেটা হচ্ছে কৃষ্ণ বিবরের ব্যাসার্ধ। অর্থাৎ আমরা যে ব্ল্যাক হোলের কথা বলছি সেই ব্ল্যাক হোলের ব্যাসার্ধটাকে আমি যদি আর এস দিয়ে ইন্ডিকেট করে থাকি, শোয়ার্টশিল্ড রেডিয়াস, এখানে এস বসিয়েছে, তাহলে ওই রেডিয়াসটা কত? আর হলে আর এস এর ভ্যালুটা হচ্ছে 2gm/c²। এই জায়গাটায় জি এর ভ্যালুটা আমরা জানি, মহাকর্ষীয় ধ্রুবক, 6.67 ইন্টু 10⁻⁻11। এম এর ভ্যালুটা আমাকে বলে দিবে, এবং সিটা হচ্ছে গিয়ে আলোর বেগ, তাহলে আলোর বেগটা কত? 3 × 10⁸ এই কনসেপ্ট গুলো নিয়ে খুব একটা কিন্তু অসুবিধা হবে না। তো তুমি যখন এই ব্যাপারটা বুঝে গেছো যে এই মানগুলো আমি বসাতে পারবো, তারপরে আমাদের ফাইনাল যে এককটা আসবে বা ইউনিটটা আসবে সেই মানটা আমি বসাবো। এবং বুঝতেই পারছো যেহেতু ব্যাসার্ধ বলে দিয়েছে, সাধারণত ব্যাসার্ধ গুলোকে আমরা কিলোমিটার এককে এই ক্ষেত্রে ম্যাথ গুলো ব্যবহার করে থাকি। তোমার অপশনে যদি মিটার দিয়ে দেওয়া থাকে তুমি মিটারেও ক্যালকুলেশন করে নিতে পারো। আর আমরা এটা মোটামুটি ক্লাস 2 থেকে পড়া শুরু করেছি, 1 কিলোমিটারে 1000 মিটার। সো এটা ক্যালকুলেশন করাটা তেমন কঠিন কিছু না, তাই না? তাহলে চলেন আমরা সবার প্রথম প্রশ্নে চলে যাই। ভস্মীভূত নক্ষত্র এর নিজের মহাকর্ষের প্রভাবে সংকুচিত হয়ে কৃষ্ণ বিবরে রূপ নিতে পারে, তবে এর জন্য ভর যদি সৌরভর সৌরভরের 2.25 গুণ হয়, তবে এক্ষেত্রে ঘটনা দিগন্তের ব্যাসার্ধটা কতটুকু হবে? এক সৌরভর আপনাকে জানিয়ে দিয়েছে। তাহলে আমি বুঝতে পারছি আমার এই জায়গাটায় কৃষ্ণ বিবরের ব্যাসার্ধ আর এস, ফর্মুলা আমরা জানতাম 2gm/c²। আচ্ছা, আমি মান বসালাম, জি এর ভ্যালু 6.67, 10⁻⁻11। একটু বুঝে নেই এম এর ব্যাপারটা কি বলেছে। সৌরভরের 2.25 গুণ, এক সৌরভর বলে দিয়েছে, সেটা হচ্ছে 2 × 10⁻30। এই মানটাকে কত দিয়ে গুণ দিতে হবে? 2.25 দিয়ে যদি আমি গুণ দিতে পারি, তাহলে আমার পারফেক্ট মানটা চলে আসবে। ডিভাইডেড বাই আলোর বেগটা কত বলে দিয়েছে? 3 × 10⁻⁸ তাহলে এই যে মানটা আমরা পেয়ে গেলাম, এখানে 3 এর স্কোয়ার করলে কত পেয়ে যাব? 9। এটা 10⁻8 × 16 চলে আসে। এবং তারপরে আমার এখানে যে মানগুলো আসছে সেখান থেকে আমি ডাইরেক্টলি যদি ক্যালকুলেশন করি, তাহলে আমার অ্যান্সারটা চলে আসে 6.67 কিলোমিটার। এবং এই যে কিলোমিটার দূরত্বে চলে আসলো, দেখেন তো অপশন নাম্বার একে অ্যান্সারটা দিয়ে দেওয়া আছে। তাহলে এটাই আমাদের জন্য অ্যান্সার হয়ে গেল। আই হোপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 21-22-এ আসা প্রশ্নটা আপনার জন্য এখন সহজ হয়ে গেল, কারণ আগে আমরা ফর্মুলাটা পড়ে নিয়েছি কোনটা ব্যবহার করতে হবে, এখন শুধুমাত্র মানটা বসিয়ে দিয়েছি এবং দেখেন ম্যাথটা হয়ে গেছে। যেহেতু একটা ম্যাথমেটিক্যাল অ্যাসপেক্ট, আপনি মাত্র দেখলেন, এটার দিকে ভালো মতো খেয়াল করেন 10 সেকেন্ড, আপনি ম্যাথটা বুঝতে পারেন কিনা। ঠিক আছে, আমরা মোটামুটি এতক্ষণ বুঝতে পারলাম আমাকে কোন মানটা দিয়ে দেওয়া আছে, কোন মানটা আমাকে কোথায় বসাতে হবে, এবং আমরা ঘটনা দিগন্তের ব্যাসার্ধ বা সৌরশীল রেডিয়াস অর্থাৎ সৌরশীল ব্যাসার্ধ, এটাও দেখবেন আপনারা বিশ্ববিদ্যালয়ে বারবার এসেছে। তো সেই মানটা কিভাবে বের করব সেটা আমরা বের করে বুঝতে পারলাম যে প্রসেসটা কি। এখন সেই প্রসেসের পাশাপাশি এখান থেকে থিওরিটিক্যাল প্রশ্নও একবার এসছে, তো ওই প্রশ্নটাও আমরা একবার একটু দেখে ফেলি। ক্যাপিটাল এম ভরের কোন একটা বস্তুর কথা বলেছে, তখনই কৃষ্ণ বিবরের হিসাবে কাজ করবে যখন কিনা এর ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা কতটুকু হবে, এটা থিওরিটিক্যালি আমরা পড়েছি, একটা নির্দিষ্ট সংকট ব্যাসার্ধের সমান অথবা এর চাইতে কম হলেই সেটা কি কাজ করবে, একটা কৃষ্ণ বিবর হিসেবে কাজ করা শুরু করবে, যেটাকে আমরা বলে থাকি যে সেটা একটা ব্ল্যাক হোলে পরিণত হবে। এবং ব্ল্যাক হোলে পরিণত হলে এমন একটা সিচুয়েশন হবে, তার মহাকর্ষজ ত্বরণ মানে মহাকর্ষজ অভিকর্ষ শক্তিটা, এই অভিকর্ষজ ত্বরণটা তার এত বেশি পরিমাণে বেড়ে যাবে, বা তার তার গ্রহের জন্য অভিকর্ষ ত্বরণ এত বেড়ে যাবে যে আলো পর্যন্ত বের হয়ে যেতে পারবে না। ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে আমাদের ম্যাথমেটিক্যাল প্রশ্ন এখান থেকে এসছে এবং একটা থিওরিটিক্যাল প্রশ্ন এখান থেকে এসছে। তারপরে নতুন যে টপিকটা, সেই নতুন টপিকটা হচ্ছে আমাদেরকে হাবল নীতির কনসেপ্টে বলা। হাবল নীতির কনসেপ্টের প্রশ্নগুলো আপনি দেখতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়,
গুচ্ছের ভর্তি পরীক্ষা, এগ্রিকালচার গুচ্ছের ভর্তি পরীক্ষা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চিটাগাং, খুলনা এবং বাংলাদেশ এগ্রিকালচার। মানে প্রশ্ন আসে নাই এমন কোনো জায়গা এখানে আসলে বাকি নেই। ফর্মুলাটা খুবই সহজ, ভি ইজ ইকুয়ালস টু এইচ ডি ফর্মুলা দিয়ে আমরা ম্যাথটা করতে পারি। তবে এখান থেকেই আসলে প্রশ্নগুলো সবচেয়ে বেশি পরিমাণে এসেছে। যদিও রিটেন আসেনি, তার মানে এটা আপনার জন্য একটা অপরচুনিটি। আপনি যদি এখানে খুব ভালো মতো পড়ে নেন এবং রিটেন আসে, তাহলে আপনাদের সময় এখান থেকে প্রথম রিটার্নটা আসবে। তাহলে এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা অংশ এই চ্যাপ্টারের। তাহলে হাবল নীতির কনসেপ্ট আসলে বোঝায়টা কি? 1929 সালের দিকে একজন ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে গিয়ে এডউইন হাবল। এবং সবচেয়ে বড় কথা, এই জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে যতগুলো বিজ্ঞানীর কথা আপনি জানবেন, তাদের মধ্যে এডউইন হাবল অন্যতম একজন ব্যক্তি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যে মহাবিশ্ব সম্প্রসারণশীল কিনা বা সংকোচনশীল কিনা, এই ধরনের মতবাদগুলোর মধ্যে রেড শিফটিং, ব্লু শিফটিং, এইসব কনসেপ্টে খুব ভালো দক্ষতা প্রমাণ করে গেছেন তিনি। এবং ছায়াপথগুলো অপসারিত যে হচ্ছে এবং তাদের এই অপসারণ বেগের মানটা দূরত্বের সাথে সমানুপাতিক, এই কনসেপ্টটা সবার প্রথম এডউইন সাহেবই দেখিয়ে গেছেন। এডউইন সাহেব এই জায়গাটার মধ্যে ফর্মুলাটা বলে দিয়ে গেছেন যে ঠিক আছে, তারা যে সম্প্রসারণশীল হচ্ছে কত বেগে হচ্ছে, সেই বেগটা তার দূরত্বের সাথে এখানে সমানুপাতিক বলে তারপর একটা ধ্রুবক নিয়ে এসেছেন। এই ধ্রুবকটা হচ্ছে গিয়ে হাবলস কনস্ট্যান্ট, যেটাকে আমরা এইচ বলে থাকি। এখন এই জায়গাটায় ভি এর মানটাই দেখেন, আমাকে বলেছে ভি হচ্ছে পশ্চাৎ প্রসরণের বেগ কতটুকু, ডি আমাকে বলে দিয়েছে যে গ্যালাক্সির দূরত্বটা কতটুকু, এবং আমরা বুঝতে পেরেছি হাবল ধ্রুবক। তার মানে দুইটার সমানুপাতিক সম্পর্কতে হাবল সাহেব আমাকে দেখিয়ে গেছে ভি সমানুপাতিক ডি। সেখান থেকে যে এইচটা এসেছে, সেটা এসেছে হাবল সাহেবের যে ধ্রুবকটা তিনি এখানে ব্যবহার করেছেন। এই ধ্রুবকের মানটা প্রকৃতপক্ষে 50 থেকে 100 কিলোমিটার পার সেকেন্ড, মেগা পারসেক। এই মেগা পারসেকের ইনভার্স যে ব্যবহার করেছে, এই পারসেক জিনিসটা কি? পারসেক জিনিসটা মহাবিশ্বের ক্ষেত্রে আমরা যখন ক্যালকুলেশন করব, এটা দূরত্ব হিসাব করবার জন্য আমরা ব্যবহার করে থাকি। সো আমরা যখন কিনা বলছি যে বর্তমানে গৃহীত গড় মানটা, সেটা হচ্ছে 55 কিলোমিটার পার সেকেন্ড, মেগা পারসেক ইনভার্স ওয়ান। সেই ওয়ান পারসেকটা হচ্ছে গিয়ে লাইট ইয়ার্স এর মাধ্যমে ক্যালকুলেশন করে এই দূরত্বটা হিসাব করা হয়। পারসেকটা মাঝে মাঝেই আপনার পরীক্ষায় আসবে, সেই পারসেকের মানটা কত, তাই ক্যালকুলেশনটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? এবং বুঝতেই পারছি যে এটা দেওয়া আছে কিলোমিটারে, কিলোমিটার। তাহলে আমি সেখান থেকে যদি বলি যে আচ্ছা, 1 পারসেকের জন্য এত কিলোমিটার হয়েছে, আমি যদি মেগা পারসেক ব্যবহার করি, মেগা পারসেক আমি জানি 10 টু দি পাওয়ার কত, মেগা থাকলে এই জিনিসটাতে 10 টু দি পাওয়ার 6 চলে আসবে। তাহলে আগে ছিল 10 টু দি পাওয়ার 13, এখন মেগা পারসেক আরো 6 বাড়বে। দেখেন পাওয়ারটা বেড়ে চলে এসেছে 10 টু দি পাওয়ার 19। তাহলে পারসেক জিনিসটা কি? এটা হচ্ছে গিয়ে দূরত্ব বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। হাবল সাহেব কি ফর্মুলা দিয়েছেন এবং হাবল সাহেব যেখানে ফর্মুলাটা দিয়েছেন, এটা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং এখান থেকে একটা কথা আমি বারবার করে বলেছিলাম যে এই জায়গাটায় যে নক্ষত্রগুলো দূরে সরে যাচ্ছে বা কাছে চলে আসতেছে, কাছে যখন আসছে তখন চোখের মাধ্যমে আমরা একটা ব্লু কালার দেখতে পাই, বা এটার অংশের যে কালার বিচ্ছুরণ হচ্ছে সেটাকে আমরা ব্লু দেখতে পারি বা নীল দেখতে পারি, যেটাকে আমরা বলে থাকি ব্লু শিফটিং। ব্লু শিফটিং, এটা একটু এক্সট্রা থিওরি আপনারা মাথায় রেখে দেন। এবং যখন কিনা দূরে সরে যাচ্ছে তখন, অর্থাৎ সম্প্রসারণশীল, এই কনসেপ্ট আপনি বুঝতে পারছেন, এই দূরে সরে যাওয়ার জন্য তখন আপনারা দেখতে পারবেন রেড শিফটিং। আচ্ছা, যদি আপনাদের জন্য এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যায়, তাহলে চলেন আপনাকে বুঝাই এতক্ষণ প্রত্যেকটা ওয়ার্ড যে লিখলাম সেগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন। সবার প্রথম আপনাকে বলে দিয়েছে যে এনজিসি 4472 গ্যালাক্সির নামগুলো, এগুলোর প্রত্যেকটা চিহ্নের আলাদা আলাদা সিগনিফিকেন্স আছে। যদিও আপনারা আপনাদের সিলেবাসে এখন পর্যন্ত এগুলোর নামকরণ কিভাবে করা হয়, কার নামের ভিত্তিতে করা হয়, কোন লেটার কি বোঝায়, এগুলোর ব্যাপারে এত বিস্তারিত নেই। বাট এটা হচ্ছে কি একটা গ্যালাক্সির নাম, আপাতত আপনি এতটুকুই মাথায় রাখেন। আপনার গ্যালাক্সির সাপেক্ষে এই জায়গাটার মধ্যে এতটুকু দ্রুতিতে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ আপনাকে ভি এর মানটা বলে দিয়েছে। হাবল ধ্রুবক কতটুকু সেটাও আপনাকে বলে দিয়েছে, তার মানে এইচও আপনি জানেন। বলছে গ্যালাক্সি থেকে, এত গ্যালাক্সির অর্থাৎ আমাদের গ্যালাক্সি থেকে এনজিসি 4472 বা 4472, এই গ্যালাক্সিটার দূরত্বটা কতটুকু। ঢাকা বিশ্ববিদ্যালয় 15-16 এর প্রশ্নটা হাবল ধ্রুবক এবং বেগ আর দূরত্বের সাথে মিক্স করে যে ফর্মুলাটা, অর্থাৎ হাবল সাহেব যে ফর্মুলাটা দিয়ে গেছেন তার উপর বেস করে এই প্রশ্নটা দেওয়া।
তাহলে আমাকে ভি দিয়ে দিয়েছে, এইচ দিয়ে দিয়েছে, আমি তাহলে কি করতে পারি, ভি বাই এইচ ব্যবহার করতে পারি। ভি এর ভ্যালু দিয়ে দিয়েছে 770, এইচ এর ভ্যালু দিয়ে দিয়েছে, সেই এইচ এর ভ্যালুটা হচ্ছে 55। একটু খেয়াল করে দেখেন তো, আমি এই অংশটার মধ্যে যদি ভাগ করে থাকি, তাহলে আমি প্রথম অংশটাই 55, এটা 770, তাহলে 1 দিয়ে ভাগ করলাম প্রথম দুই ঘর, তাহলে 55। 7 থেকে 5 চলে গেল, থাকলো হচ্ছে গিয়ে 2, এখানেও থাকলো 2, আর এখানে হচ্ছে 0। আমি একটা 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে 4 5 20, হাতের হলো 2, 5 4 5 20, আর 2 হলো গিয়ে 22, পুরোপুরি ভাবে বিভাজ্য বা ডিভাইজেবল হয়ে গেল। তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসতেছে 14 মেগাপারসেক এই দূরত্বটা। তাহলে ঢাকা ভার্সিটির ম্যাথমেটিক্যাল অংশের এই ম্যাথটা কিন্তু আপনার জন্য এখন পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে গেছে। যেহেতু একটা ম্যাথমেটিক্যাল অংশ, হাতে কলমে ভাগ সহ ক্যালকুলেশন দেখিয়ে দিলাম, আপনি একটু ঠান্ডা মাথায় 10 সেকেন্ড দেখেন আপনি এই অংশটা বুঝতে পারছেন কিনা, পুরোটা একবারে দেখে। ঠিক আছে, আপনি যেহেতু এই পর্যন্ত দেখে বুঝতেই পারছেন যে ম্যাথটা কিভাবে হলো এবং এখান থেকে শুধুমাত্র এই ফর্মুলাটা ব্যবহার করেই প্রশ্ন আসছে, তাহলে বিবিধ বা অনেক ধরনের থিওরিটিক্যাল প্রশ্ন যে আসছে, এখন পর্যন্ত যতগুলো প্রশ্ন আসছে সবগুলো এক নাগারে একবার প্র্যাকটিস করে যাই। বারবার বই বের করে একই জিনিস পড়ার অংশের সাথে সাথে আপনি যদি খেয়াল করেন যে আপনার কোশ্চেন ব্যাংকটাও পড়া হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন প্রশ্নের প্যাটার্নটা কেমন করে আসছে। তাহলে প্রত্যেকটা প্রশ্ন এক্সট্রা করে থিওরিতে যা আসছে, চলেন এটা সলভ করে ফেলি। সবার প্রথম আমাদের এই অংশটায় বিবিধ অংশে যে প্রশ্নগুলো আসছে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জাহাঙ্গীরনগর এবং খুলনা, এই চারটাতে খুব বেশি পরিমাণে আসছে, এবং এখান থেকে এখন পর্যন্ত রিটেন আসেনি, কারণ থিওরিটিক্যাল ম্যাথ এখন পর্যন্ত শুধুমাত্র জগন্নাথেই আসছে। তো সবার প্রথম যে প্রশ্নটা এই জায়গাটায় বলেছে, একটু আগে পড়েও এসেছি, ঈশ্বর কণা, এই ঈশ্বর কণা নিয়ে কিন্তু প্রথম রিটেন প্রশ্নটা আবার জগন্নাথেও এসেছিল। তো সেটা কি বলেছে, আমরা হিগস বোসন পার্টিকেল যেটার কথা বলে, তাহলে অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে, ঈশ্বর কণা কোনটি, চিটাগাং ইউনিভার্সিটির 21 22-এর প্রশ্ন, সি নাম্বার হয়ে যাচ্ছে হিগস বোসন কণা। দ্বিতীয়ত, আনুমানিক কত মিটার দূরত্বের মধ্যে প্রবল নিউক্লিয় বলটা কার্যকর হয়, সাস্টের 19 20-এর এই প্রশ্নটা, এবং সেটার মানটা আমরা সবাই জানি 10⁻⁻15, এইটা হচ্ছে গিয়ে তার মানটা। তাহলে সাস্টের 19 20-এর এই প্রশ্নটাও কিন্তু আমাদের থিওরিটিক্যালি এসেছিল, তাহলে প্রবল নিউক্লিয় বলের রেঞ্জটা কিন্তু আমরা কার্যকর কতটুকুর মধ্যে সেটা জেনে গেছি। তৃতীয়ত, তারকার জ্বালানি মূলত কি, এটা তো আমরা জানতামই, হাইড্রোজেন, এবং হাইড্রোজেন এখানে ব্যবহৃত হচ্ছে। তাহলে হাইড্রোজেন এই জায়গাটার মধ্যে যে কাজ করছে, ফিশন রিয়াকশন, ফিউশন রিয়াকশন, এগুলো আপনারা পড়ে এসেছেন অলরেডি ফিজিক্সের ফার্স্ট পেপারের মধ্যেই। তখন এই হাইড্রোজেন গুলো হয়ে তারপরে কি চলে আসছে, এই জায়গাটায় উৎপন্ন করছে হিলিয়াম, এবং প্রচুর পরিমাণে শক্তি যে জ্বালানি হিসেবে ব্যবহার হওয়ার পর, তাহলে আমরা বলতে পারছি এই জায়গাটায় জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে হাইড্রোজেনটা। এরপর আমরা সুপারনোভা বিস্ফোরণের ফলে মূল অংশের ভর যদি 1.4 m নট এর বেশি হয় এবং 3 m নট এর কম হয়, তাহলে রেঞ্জটা একটু খেয়াল করেন, 1.4 m নট এর হবে বেশি এবং 3 m নট এর আবার কম, তবে মহাকর্ষজনিত কেন্দ্রমুখী আকর্ষণ বলের জন্য কোনটা সঠিক হবে, প্রথমটা, ইলেকট্রন আর প্রোটন বিক্রিয়ায় নিউট্রন গঠিত হবে, 1.4 m নটের বেশি, 3 m নটের চাইতে কম, তাহলে এইটা তো আমার জন্য হয়, তাহলে 1 নম্বরটা সঠিক। দুই, মূল অংশের ঘনত্ব একটা মাত্রা অতিক্রমকালে নিউট্রন এই জায়গাটায় অধঃক্ষয় হয়ে যায়, এটাও কিন্তু এই রেঞ্জের জন্য সঠিক হয়। তৃতীয়ত, একটা নিউট্রন তারায় পরিবর্তিত হয়, এটাও সঠিক হয়। তাহলে ঘ নাম্বারে দিয়ে দেওয়া আছে উপরের সব কয়টি ঠিক, তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে এই জায়গাটায় ডি। তাহলে আমরা রেঞ্জটা আগে দেখলাম, রেঞ্জের মধ্যে কোন কোন কর্মকাণ্ড হয় এগুলো আমাদের বইতেও বলে দেওয়া আছে, ভর কতটুকু হলে সেখানে শ্বেত বামনে রূপান্তরিত হবে না কৃষ্ণ বিবরে রূপান্তরিত হবে, এই ব্যাপারগুলো আমরা রেঞ্জ পড়েই থাকি বই থেকে। তো ওইটার একটা অংশই আমাদেরকে এখানে প্রশ্ন দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 19 20-এর মধ্যে। তাহলে এটাও আমাদের জন্য থিওরিটিক্যাল প্রশ্ন ক্লিয়ার হয়ে গেল। তারপরে, মহাবিশ্বে নিচের কোনটার পরিমাণ সবচেয়ে বেশি, এই জিনিসটা আমার কাছে জানতে চেয়েছে। আমরা জানি এই ক্ষেত্রে সবচেয়ে বেশি হচ্ছে ডার্ক এনার্জি ও ডার্ক বস্তু, যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 19 20-এর প্রশ্নটা। তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই। মহাবৈশ্বিক দূরত্ব পরিমাপের একক কোনটা, একটু আগে পড়ে এসেছি,
মহাবিশ্বের দূরত্ব পরিমাপের জন্য পিসি দিয়ে একটা অংশ লেখা ছিল, যেটা কি বলেছে, পারসেক। পারসেক, মেগা পারসেক এগুলো আমরা ব্যবহার করি, বাট মূল ইউনিটটা কি, পারসেক। তাহলে এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে সি, পারসেক। এরপর কৃষ্ণবিবর বা ব্ল্যাক হোলের ঘটনা দিগন্ত কোন ব্যাসার্ধ নামে পরিচিত হয়? আমি এই ম্যাথটা করার সময় যখনই আমি আর এস লিখছিলাম তখনই বলে দিয়েছিলাম এস কেন লিখছি, সেটার সূত্রটা কি, জিএম বাই সি স্কোয়ার, সোয়ারশীল ব্যাসার্ধ বা সোয়ারশীল রেডিয়াস। তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে এই যে ডি নাম্বারটা। তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 19-20 এই প্রশ্নটাও কিন্তু আমাদের জন্য পুরোপুরি সহজ হয়ে গেল। এরপরে শ্বেতবামন নক্ষত্রে পরিণত হতে হলে নক্ষত্রের ভর সৌরভরের কত গুণ হতে হয়? সৌরভরের 1.4 গুণ অথবা তার কম যদি হতে পারে, এটাই কিন্তু তার রেঞ্জ। শ্বেতবামন হতে হবে মানে হোয়াইট ডোয়ার্ফ হতে হবে। ওই হোয়াইট ডোয়ার্ফ যে স্টারটা আমরা চিন্তা করছি সেটা যদি হতে চায়, তাহলে নক্ষত্রের ভরটা সৌরভরের কতটুকু হতে হচ্ছে সেটা আমরা জানি, রেঞ্জটা 1.4 টাইমস অথবা তার চেয়ে কম হয়ে যেতে হবে। তাহলে খুলনা ভার্সিটির 19-20 এই প্রশ্নটাও কিন্তু আমাদের জন্য ক্লিয়ার হয়ে গেল। তারপরে মহাবিশ্ব যে সম্প্রসারণশীল তা বোঝা যায় কোথা থেকে? ওই যে দেখছেন একটু আগে এক্সট্রা একটা নোট লিখে দিয়েছিলাম, আপনার থেকে দূরে সরে যাচ্ছে, তখন আলোটা আসলে আপনি কি দেখবেন, রেড শিফটিং। আপনার কাছে চলে আসছে, তখন আপনি কি দেখতে পাবেন, ব্লু শিফটিং। এই যে তরঙ্গ দৈর্ঘ্যের বৃদ্ধি বা হ্রাস, এই যে রেঞ্জের উপর ডিপেন্ড করে আমরা দূরে সরে যাওয়া যার জন্য রেড শিফটিং, এবং কাছে চলে আসা যার জন্য ব্লু শিফটিং দেখে থাকি। সেখানেই প্রশ্নটা এসেছে সম্প্রসারণশীল। সম্প্রসারণশীল মানে কি, জিনিসগুলো দূরে সরে যাচ্ছে। তাহলে দূরে সরে যাওয়ার জন্য আমরা কি পড়েছি, আমরা পড়েছি সেটা রেড শিফট থেকে আমরা বের করতে পারি। তাহলে রাজশাহী ইউনিভার্সিটির 17-18 প্রশ্নটাও কিন্তু আমাদের জন্য ক্লিয়ার হয়ে যায়। তারপরে নক্ষত্রের মধ্যবর্তী স্থানে কোন, মানে স্থানে পদার্থ কোন অবস্থায় থাকে? নক্ষত্রের মধ্যে পদার্থের চতুর্থ অবস্থা বিরাজ করে, এটা আমরা সবার প্রথম ক্লাস 6-এই পড়ি। তারপরও আমাদের এই চ্যাপ্টারের মধ্যে কথা বলে দেওয়া থাকে, সেটা কি থাকে, প্লাজমা। এবং প্লাজমার ব্যাপারটা নিয়ে আমরা অলরেডি পড়াশোনা করেছি, যেটা অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস, সেটা হচ্ছে গিয়ে প্লাজমার অবস্থা। তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় 17-18 এই প্রশ্নটা আমাদের খুবই পরিচিত একটা প্রশ্নই করেছিল। তাহলে খেয়াল করে দেখেন, কোন কণাটি লেপটন শ্রেণীর অন্তর্ভুক্ত? আমরা জানি লেপটন শ্রেণীর অন্তর্ভুক্ত কোনটা থাকে, আমাদের অতি পরিচিত যেই ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা। তারপরে কৃষ্ণ বিবর বস্তুর বা কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যায় কোন মতবাদটা সবচেয়ে বেশি সফলতা লাভ করেছিল? আমাদের সবার এই ব্যাপারটা জানা যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেটা ছিল কোয়ান্টাম মতবাদ। সেই কোয়ান্টাম মতবাদই কৃষ্ণ বিবরের যে বিকিরণ হবে সেই বিকিরণটা কেমন হবে, তার প্রকৃতি কেমন, এইসব বিষয় কোয়ান্টিফাই করা, এগুলো নিয়ে খুব ভালোভাবেই তার গুরুত্বপূর্ণ স্বাক্ষর রাখতে পেরেছিল। তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 17-18 এই মতবাদের থিওরির প্রশ্নটা কিন্তু আমাদের জন্য ক্লিয়ার হয়ে যায়। একই সাথে আমরা যে গ্যালাক্সিতে বাস করছি সেই গ্যালাক্সিটা কেমন আকৃতির গ্যালাক্সি? এটা হচ্ছে সৌরপিল আকার গ্যালাক্সি। তাহলে আমাদের বসবাসরত যে গ্যালাক্সি সেটার আকৃতিটা হচ্ছে সৌরপিল গ্যালাক্সি। জাহাঙ্গীরনগরের 17-18 প্রশ্নটাও কিন্তু আমাদের জন্য ক্লিয়ার হয়ে গেল। এরপরে নিউটনের স্পিনটা কত, সেই স্পিনের সংখ্যা আমরা জানি, যে স্পিন নিয়ে আপনারা অলরেডি কেমিস্ট্রিতে পড়েছেন, প্লাস হাফ মাইনাস হাফ এগুলোর ব্যাপার। ইলেকট্রন হচ্ছে, ইলেকট্রন একটা জায়গায় ঘুরবার সময় এই দিক বরাবর ঘুরলে প্লাস হাফ, এদিক বরাবর ঘুরলে মাইনাস হাফ। তো সেই ক্ষেত্রে আমরা জানি নিউট্রিনোর স্পিনটা হচ্ছে গিয়ে হাফ, যেটা হচ্ছে গিয়ে জগন্নাথ ভার্সিটির 17-18 প্রশ্ন। একই সাথে শ্বেতবামন ক্রমান্বয়ে ঠান্ডা হচ্ছে, এবং ঠান্ডা হলে উজ্জ্বলতা থাকে না, এবং উজ্জ্বলতা থাকছে না, একটা পর্যায়ে সে কিসে পরিণত হবে? একটা পর্যায়ে সে কৃষ্ণ বামনে পরিণত হওয়া শুরু করে, যেটা জগন্নাথ ইউনিভার্সিটির প্রশ্ন 17-18। একই সাথে আমাদেরকে বলে দিয়েছে যে ডার্ক ম্যাটার বা অদৃশ্য বস্তুর ভর দৃশ্যমান ভরের বস্তুর তুলনায় কেমন। এটা আপনারা মোটামুটি আপনাদের বোর্ডের যতগুলো বই আছে এখন পর্যন্ত প্রায় 34টা 35টার মতো স্বীকৃত বই, সবগুলো রেঞ্জের একটু ডিফারেন্স দেখতে পাবেন। আর বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন সেটা হয়ে থাকে 6 থেকে 10 গুণ। এটা সব জায়গাতেই মোটামুটি বলে দেওয়া আছে। তো এখানে অপশনগুলোর মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রথমটায় দেওয়া 10 গুণ, পরেরটায় দেওয়া আছে অসীম, দ্বিতীয়টায় দেওয়া অর্ধেক, চতুর্থটায় সহস্রাংশ। তার মানে প্রথমটা আমাদের জন্য সবচেয়ে সঠিক অ্যান্সারের কাছাকাছি চলে যাচ্ছে, সেটা হচ্ছে 10 গুণ। তাহলে খুলনা ভার্সিটির এই প্রশ্নটাও কিন্তু আমাদের জন্য ক্লিয়ার হয়ে গেল। আর একটা এক্সট্রা ডাটা আমাদেরকে জানতে হবে, এটা 6 থেকে 10 গুণের ভেতরের রেঞ্জে হয়ে থাকে। সামনের পরীক্ষায় যদি অ্যান্সারটা 8 গুণও দেওয়া থাকে তখন কিন্তু আমরা সেই ক্ষেত্রে অ্যান্সারটায়
নিয়ে 10 গুণ কেন দেওয়া নেই সেটা চিন্তা করব না, কারণ সঠিক রেঞ্জটা হচ্ছে এইটা। তাহলে চলেন আমরা সামনের দিকে আগাই। আমাকে বলছে যে লার্জ হ্যাড্রন কলাইডারে অতি পারমাণবিক কণাদের সংঘর্ষে কোনটা তৈরি হয়েছিল? ওই যে ক্লাসে শুরুতে পড়েছি, সেটা কি হয়েছিল? হিগস বোসন কণা, যেটাকে আমরা কি বলছিলাম, ঈশ্বর কণা বা গডস পার্টিকেল বা গড পার্টিকেল হিসেবে, সেটা লার্জ হাইড্রোজেন কলাইডারে অতি পারমাণবিক কণাদের সংঘর্ষে তৈরি হয়েছিল, যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 16-17 আমাদের একটা থিওরিটিক্যাল প্রশ্ন। তাহলে এই পর্যন্ত আমরা মোটামুটি থিওরিটিক্যাল প্রশ্নগুলো বুঝতেই পারছি যে কৃষ্ণ বিবর কখন কোনটায় রূপান্তরিত হচ্ছে, ভর কত গুণ সৌরভরের হলে কিসে পরিণত হবে, ও এরপরে ঈশ্বর পার্টিকেল কি, কৃষ্ণ বিবর কি, কৃষ্ণ বিবরের বৈশিষ্ট্য কি, এবং কৃষ্ণ বিবর হওয়ার জন্য রেডিয়াস বা সোয়ারশীল রেডিয়াস এইটার সূত্রটা কেমন হতে পারে, ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে প্রশ্ন, এইগুলোই কিন্তু ঘুরে ফিরে আসতেছে, এর বাইরে কিন্তু খুব একটা না। তাহলে এগুলো মোটামুটি যখন বুঝেছি, তাহলে দেখি সামনে আর কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে। আমাদেরকে ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেলের ব্যাপারে বলেছে। আমরা জানি ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল হচ্ছে গিয়ে পজিট্রন, এবং এটা প্রথম আমরা 9-10-এর অংশও পড়ে থাকি, যদিও আপনাদের ব্যাচটা 9-10-এর শর্ট সিলেবাস পড়েছে, তাই আপনারা এটা নিয়ে অত একটা ডিটেলে পড়েননি। বাট 9-10-এ সবার প্রথম আমাদের পড়া হয় ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল হচ্ছে পজিট্রন। আচ্ছা, এরপরে মানবদেহের ক্যান্সার আক্রান্ত একটা কোষকে ধ্বংস করার জন্য আমরা মোটামুটি আলফা বিটা গামা এক্স এগুলো নিয়ে পড়াশোনা করেছি। তো ক্যান্সার যখন আক্রান্ত হবে, এটা ধ্বংস করার জন্য আমরা সাধারণত যে রশ্মিটা ব্যবহার করে থাকি, এটা হচ্ছে গিয়ে গামা রশ্মি। ঠিক আছে, এই গামা রশ্মিটা খুবই শক্তিশালী একটা রশ্মি, এবং কোষের কার্যকারিতা ধ্বংসের জন্য এটা খুবই ভালো কাজ করে। So, আল্লাহ মাফ করুক কারো এই ক্যান্সারের অংশের দিকে ব্যবহার করা না লাগুক, বাট আমরা যখন কোনো পেশেন্টকে ট্রিটমেন্ট করতে নেই, তখন আমরা এই গামা রেটাই ব্যবহার করে থাকি। আচ্ছা, এক্স রে এর তরঙ্গ দৈর্ঘ্য আমাকে জানিয়ে দিয়েছে, সেটা হচ্ছে গিয়ে ল্যামডা 1, এবং সাধারণ আলোর তরঙ্গ দৈর্ঘ্য সেটা দিয়ে দিয়েছে ল্যামডা 2। আমরা তো সবাই জানি এক্স রে তরঙ্গ দৈর্ঘ্যটা কি হয়, সাধারণ আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চাইতে অনেক ছোট হয়। তাহলে আমরা কি বলতে পারবো? এই ক্ষেত্রে অপশন সি নাম্বারটা হয়ে যাচ্ছে আমাদের জন্য সঠিক। তাহলে এই যে জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টারটা, সেই জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টারটার মধ্যে কৃষ্ণ বিবরের ব্যাসার্ধ বা সোয়ারশীল রেডিয়াস, একটা কৃষ্ণ বিবর কিভাবে তৈরি হয়, শ্বেতবামন কিভাবে তৈরি হয়, সৌরভরের সাথে তার সম্পর্ক কি, হাবল সাহেব কি সূত্র দিয়েছেন, পারসেক কি জিনিস, দূরত্ব কিভাবে মাপতে হয়, রেড শিফটিং কি, ব্লু শিফটিং কি, এই ধরনের বিষয়গুলো মিলিয়েই বিবিধ থিওরিটিক্যাল প্রশ্ন সহ বারবার প্রশ্ন আসছে, যেগুলো দেখে আপনি ক্লিয়ার হয়ে গেছেন। তখন এই থিওরি সহ সব প্রশ্ন যদি ক্লিয়ার হয়ে যায়, দেখবেন আপনার কাছে তখন চ্যাপ্টারটা খুবই সহজ মনে হচ্ছে। তারপরও আপনার যদি প্রশ্নটা পড়তে কোনো রকম সমস্যা হয় বা আপনার মনে হয় থিওরিটিক্যালি আপনার কোনো অংশ আরেকবার একটু বোঝা উচিত, কোনো প্রশ্ন মাথায় আসলে আপনার অ্যাকাউন্টে কিউএনএ তে আপনি প্রশ্নটা আস্ক করতে পারেন, কোনো অসুবিধা নেই। এছাড়াও আপনি যদি ব্যাপারগুলো আরো ডিটেইলে পড়তে যান থিওরিটিক্যালি, হয়তো বা কোনো কারণে কলেজে পড়া হয়নি বা আপনার পড়া হয়ে ওঠেনি, অন্যরকম পাঠশালা ইউটিউবেও কিন্তু তার ব্যাপারে আমরা ডিটেল ভিডিও দিয়ে রেখেছি এই বিষয়গুলো বুঝবার জন্য, সেগুলো আপনাকে হেল্প করবে। আমি মন থেকে দোয়া করি আল্লাহ আপনার যেখানে মঙ্গল রেখেছে আপনার সেখানেই সেখানেই আপনার হয়ে যাক। সো এই পর্যন্ত উদ্ভাসের সাথে আপনার যাত্রা ছিল, আমরা যতটুকু চেষ্টা করেছি আপনাকে ভালো করে সব জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার। আশা করি আপনি ঠান্ডা মাথায় যদি পড়াশোনা করতে থাকেন, ইনশাল্লাহ আপনার ভালো কোনো একটা জায়গায় হয়ে যাবে। তার পাশাপাশি মডেল টেস্ট গুলো খুব সাবধানে দেওয়া শুরু করেন। এই মডেল টেস্ট গুলোর পরীক্ষা আপনাকে খুব হেল্প করবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মেন্টালিটিটা কেমন রাখতে হবে, কিভাবে আপনি নিজেকে প্রিপেয়ার করে যাবেন, এবং ওই পরীক্ষা দেওয়ার সিচুয়েশনটায় আপনাকে কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং উদ্ভাসের সাথেই থাকো।